লাল পতাকায় ঢাকা, স্লোগানে মুখরিত রাজপথ, পিছনে সেই সাদা অ্যাম্বাসেডার WB060002। মুখ্যমন্ত্রী ছিলেন যখন, তখন এই অ্যাম্বাসেডারই ব্যবহার করতেন তিনি, সেই সাদা অ্যাম্বাসেডার। আর যখন পার্ম এভিনিউয়ের ফ্ল্যাগ ছেড়ে আসছেন, পিছন চালক তার দীর্ঘদিনের সঙ্গে সেই অ্যাম্বাসেডারকে নিয়েই আসছেন। আমার সঙ্গে রয়েছেন ভেঙ্কটেশ্বর, কি দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ সহবাহিনীর শপথ, সেই শপথ করে ধরে এই মুহূর্তে এগিয়ে চলেছে পিস ওয়ার্ল্ডের দিকে এবং সেখানে দলীয় কর্মী সমর্থক নেতৃত্বে রয়েছে প্রচুর সাধারণ মানুষ। তারাও কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেশ দেখার জন্য তারা কিন্তু একেবারে সকাল থেকে এখানে ভিড় জমিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে জবাবদিহি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ল্ডে এবং এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিবার কিন্তু এবারে জমে যাচ্ছে যে আগামীকাল সকাল 11টার সময় রাজ্য বিধানসভায় সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সাহিত্য রাখা হবে এবং তারপর আলিপুর সেখানে তুমি জানো যেহেতু তার দান করার অঙ্গীকার করে দিয়েছিলেন, ফলে তারপরে গবেষণার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ তুলে দেওয়া হবে। একেবারে ব্রড স্পিচ করে এগিয়ে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহবাহী শপথ। এখানে প্রচুর সাধারণ মানুষ ভিড় করেছেন, দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন এবং ধীরে ধীরে সেই সহবাহী শপথ এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ সাহিত্য রয়েছে এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই শপথ। ওদিকে পিস ওয়ার্ল্ডের অপেক্ষা, পিস ওয়ার্ল্ডেও প্রচুর কর্মী সমর্থক তারা রয়ে গেছেন, তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণের মধ্যে সেখানে এই সববাহী শপথ এসে পৌঁছবে। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্পিতা। এখানে কাদের দেখতে পাচ্ছ তুমি? দেখো, এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাচ্ছি সেখানে এখানে ফিরাজ হাকিম কিছুক্ষণ আগে তিনি এসেছেন এবং সেই মুহূর্তের একেবারে পরিস্থিতি একেবারে সবকিছু কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। কারণ পিস ওয়ার্ল্ডেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এখানেই রাখা হবে, কারণ আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে। প্রথমে এখান থেকে যাওয়া হবে, এখান থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে কালকে 10:30টায় এবং তারপরে বিধানসভা থেকে মুজাফফর আহমেদ ভবন সেখানে এবং তারপরে দীনেশ মজুমদার ভবন হয়ে শেষ পর্যন্ত কিন্তু নীলরতন সরকার মেডিকেল কলেজে সেখানেই তার যে দেহ দান করার যে প্রক্রিয়া, সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু সেখানেই সম্পন্ন হবে। স্বাভাবিক সকলেই একেবারে শোকস্তব্ধ সকলেই, কারণ তুমি জানো যে এই পিস ওয়ার্ল্ডে এখন রাখার যে প্রক্রিয়া সেটি চলছে ঠিকই, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণের পর সকল রাজনৈতিক স্তরেই কিন্তু বলা যায় একেবারে শোকস্তব্ধ। আমরা এই মুহূর্তে যে পিস ওয়ার্ল্ডের যে ছবি দেখাচ্ছি সেখানে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে। বাইরে এবং ভেতরের চারিদিকে কিন্তু কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং এখানে সংরক্ষণ করা হবে। আগামীকাল তার দেহ নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখানে শ্রদ্ধাজ্ঞাপন অর্থাৎ সাধারণের জন্য যে শ্রদ্ধাজ্ঞাপনের যে প্রক্রিয়া সেগুলি করা হবে। এই ক্ষেত্রে কিন্তু রাজ্যের যিনি, আমি তোমাকে দেখাচ্ছিলাম যে ছবি, যে ফিরাজ হাকিম তিনি এসেছেন এবং তিনি সরজমিনে তিনি ভেতরে দেখতে গেছেন এবং তিনি যেটা জানালেন যে এক্ষেত্রে কিন্তু রাজনৈতিকভাবে বা রাজনৈতিকগতভাবে বলা যায় কিন্তু এক নক্ষত্রের পতন, সেরকমটাই তিনি জানাচ্ছেন এবং শোকস্তব্ধ সকলেই, একেবারে মন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলেই এই প্রয়াত যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের যে মরদেহ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে তার শেষ পর্ব যে প্রস্তুতি, সেই যে পর্ব চলছে। বাইরে কিছু করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এখানে মরদেহ নিয়ে আসা হবে। সেই কারণে কিন্তু ভেতরে এবং বাইরে একেবারে তীব্র নিরাপত্তা বলয় কিন্তু গড়ে ফেলা হয়েছে। পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যে এই সববাহী শপথ পিস ওয়ার্ল্ডে। রাজ্য সরকারের তরফে সেখানে তদারকি করার জন্য ফিরাজ হাকিম রয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, তবে তার পাশাপাশি সংস্কৃতবান একজন মানুষ হিসেবে পরিচিত বুদ্ধদেব ভট্টাচার্য।
খুবই দুঃখজনক ঘটনা। মনে পড়ছে ওই দিনটা যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন। এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে। একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। আমরা সবসময় ওনাকে মনে রাখবো, উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন। অত্যন্ত মন খারাপ হয়ে গেছে আমার। বুদ্ধদা অসম্ভব একটা ভালো মানুষ ছিলেন, এত সৌজন্যবোধ। আমার একটা বহুদিন আগে ওনাকে নিয়ে একটা লেখা ছিল, দ্য শেষ ভদ্রলোক বাবু, বেঙ্গলি বাবু। এরকম সংস্কৃতিপূর্ণ অনেক স্মৃতি ভেসে আসছে। ফিল্ম ফেস্টিভ্যালের সময় ওনার সাথে চায়ের আড্ডা, বুদ্ধদার কবিতা পড়ে শোনানো, আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে এসে আমাদের সাথে মুড়ি তেলে ভাজা খেতে খেতে। বুদ্ধদার চলে যাওয়াটা একটা জামানা চলে যাওয়া, অ্যাবসলিউটলি। এই মানুষগুলার ফিরে আসবে না। একটা অধ্যায় শেষ হয়ে গেল। একটা সংস্কৃতিবান মানুষ, আমার দীর্ঘদিনের বন্ধু, অনেক স্মৃতি। কাকতালীয়ভাবে আমি পরশুদিনই বুদ্ধদেব ভট্টাচার্যের একটা প্রবন্ধ পড়লাম, অসাধারণ প্রবন্ধ। সেই লোকটা চলে গেল। আছে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন, মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী, কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদীর মাঝি করিয়েছিল। রাজনৈতিক মতাদর্শের তফাৎ থাকতে পারে, কিন্তু তারপরেও বারবার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারা বুদ্ধদেব ভট্টাচার্যের অস্তিত্ব অস্বীকার করতে পারেননি। তাকে সম্মান, তাকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন বরাবর। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক তিক্ততা এক সময় শেষ হয় এবং তারপর যে পরিবেশ তৈরি হয়, যে সৌজন্যের পরিবেশ তৈরি হয়, তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় গত কয়েক বছর ধরে পাওয়া গিয়েছে। যেমন দেখা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তেমনই দেখা গিয়েছে যখনই অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেখানে গিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন। এই পাম অ্যাভিনিউয়ের বাড়িতেও বারবার এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এলেন আজও। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। রাজনৈতিক মতপার্থক্য কখনো তার কাছ থেকে কাউকে দূরে সরাতে পারেনি, বরং তার ব্যক্তিত্ব, তার রাজনৈতিক চেতনা, তার বোধ আরো বেশি করে কাছে টেনে এনেছে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত তাদেরও। অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। মুখ্যমন্ত্রী নিজে অনেক কষ্ট পেয়েছেন। সকালবেলা বাড়িতে শোনার পরে একটুখানি নিজেও একটু বিচলিত হয়ে গেছিলেন, তাই হাতেও লেগে গেছে ওনার। বুদ্ধবাবু একজন সৎ ভালো মানুষ। রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে আমাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু মানুষ হিসেবে একজন ভালো মানুষকে আমরা হারালাম। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলায় কেউ করতে পারেনি। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলে মনে করি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। আর কিছুক্ষণের মধ্যে পিস ওয়ার্ল্ডে পৌঁছে যাবে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। সব বাহুল সংকট এগিয়ে চলেছে এবং বেশ কিছু মানুষ সঙ্গে চলেছেন। আমি বৃদ্ধ, অসুস্থ, ক্লান্ত, মোহহীন, জেরবার, সমালোচিত, অপ্রশংসিত, শেষ জীবনে বলেছিলেন সাইমন বলিভার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ এর লড়াকু চরিত্র দক্ষিণ আমেরিকার মুক্তিদাতা সাইমন বলিভার। এই মার্কেজ ছিলেন তার জীবন জুড়ে। মার্কেজের কথাগুলো কি তার শেষ জীবনের সঙ্গেও মিলে গেল? শেষ হলো এক অধ্যায়ের। বঙ্গ রাজনীতিতে ধবধবে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা চুলের বাবুকে ঘিরে এক অধ্যায়। তিনি বঙ্কিমের বাবু নন, পাম অ্যাভিনিউয়ের 770 স্কোয়ার ফিটের ছাপোষা বাসিন্দা। তবু তিনি বাবু, বাংলার শেষ নেতা, যার নামের সঙ্গে বাবুটা যেন চলেই আসে, বুদ্ধবাবু। এক অধ্যায়ের সমাপ্তি। শুরুটা হয়েছিল 1944 সালে। দেশ তখনও ভাগ দেখেনি, স্বাধীনতা দেখেনি। সেই সময় তাঁর জন্ম 1 মার্চ 1944 সালে জন্ম উত্তর কলকাতায়। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা, প্রেসিডেন্সি থেকে বাংলায় অনার্স। 1964 সালে কলেজের পাঠ চোকানোর পরেই রাজনীতিতে হাতে খড়ি। সিপিএম এর প্রাথমিক সদস্য, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক। কর্মজীবন শুরু অবশ্য শিক্ষক হিসেবে, দমদম আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষক। বাকি জীবন জুড়ে রাজনীতি।
বামপন্থী আন্দোলনে ভেসে যাওয়া, পথে নামা। 1968 কলকাতার রাজপথে তখন স্লোগান, আমার নাম তোমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। তরুণ নেতা তখন হাঁটছেন মিছিলে, ভিয়েতনামের জন্য মিছিলে, খাদ্য আন্দোলনের জন্য মিছিলে। চলতে চলতে 77 রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার। সে বছরই কাশীপুর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন বুদ্ধদেব ভট্টাচার্য। হারান কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রফুল্লকান্তি ঘোষকে। প্রথমবার বিধায়ক হয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী। পরের বার 1982 সালে সেই প্রফুল্লকান্তি ঘোষের বিরুদ্ধেই কাশীপুরে হেরে যান। 1987 সালে যাদবপুর থেকে ফের বিধায়ক হন, টানা 2006 সাল পর্যন্ত। আবারও তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বে। 1996 সালে হন স্বরাষ্ট্রমন্ত্রী, 99 বামফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী। যুক্তফ্রন্ট সরকারে জ্যোতি বসুর পর তিনি একমাত্র এই দায়িত্ব সামলেছেন। পরের বছর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দেন জ্যোতি বসু। 2000 সালের 6 নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2011 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 2011 সালে হেরে যান যাদবপুরে। সে বছর রাজ্য দেখে ক্ষমতার পরিবর্তন, বামেদের হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। তিনি তখন এক পরাজিত সেনাপতি। দলের ভেতরে বাইরে অনেকের চোখেই কাঠগড়ায়। তার নেতৃত্ব নিয়ে হাজারো প্রশ্ন, তার কর্তৃত্ব নিয়ে নানা সংশয়। তিনি নিজেও পরে দ্বিধাহীন কণ্ঠে ভুল স্বীকার করেছেন। সিঙ্গুর এবং নন্দীগ্রামের ব্যর্থতার জন্য একাধিকবার দায় স্বীকার করেছেন। আবার এও প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন তার আমলে শিল্পায়নের নীতিতে কোনো ভুল ছিল না। আত্মসমালোচনাকে তিনি জরুরি মনে করতেন, শুদ্ধিকরণের দাওয়াই হিসেবে মানতেন। তাকে পাথেয় করেই ফের নেমেছিলেন ময়দানে। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া। নির্বাচনী সাফল্য হয়তো আর পাননি, কিন্তু শেষ দিন পর্যন্ত বুঝিয়েছেন বামপন্থাই বিকল্প। বিচ্যুতি হতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বামপন্থীরাই পারেন আলোচনার মাধ্যমে সব দ্বন্দ্ব, ত্রুটি, বিচ্যুতি কাটিয়ে এগিয়ে চলার পথ দেখাতে। শরীর তাকে ঘরবন্দী হয়ে থাকতে বাধ্য করেছে, কিন্তু তিনি থেমে থাকেননি। তার মধ্যেই গোগ্রাসে বই পড়েছেন, লিখে গেছেন, নিজেই বলেছিলেন অস্তিত্বের অর্থ কি। এই ভাবনাই তাকে নিজের মতো করে বাঁচতে শিখিয়েছে। সন্দেহের চোরাবালিতে ঘুরপাক খেয়েছেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন। তার স্বপ্ন পূরণ হয়তো হলো না, কিন্তু তার স্বপ্নের মৃত্যু নেই। নিউজ 18 বাংলা।